আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা প্রয়োগমূলক না, তেমন কোনো প্রয়োগমূলক না। প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠনে আপনাদের অবশ্যই কিন্তু বাক্য গঠন যখন আপনারা পড়বেন, এই জন্য কিন্তু বইয়ের যে শব্দার্থগুলো রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন। যেমন শব্দার্থর মধ্যে এমন কিছু শব্দ রয়েছে, এরপর হচ্ছে শব্দার্থগুলো মানে যে বাক্য গঠন যে শব্দগুলো দেওয়া রয়েছে সেটা কি বিশেষ্য নাকি বিশেষণ, এইভাবে আপনারা করবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি শব্দটা লিখলাম দুর্বল, আপনি দুর্বল দিয়ে একটা বাক্য গঠন করবেন, কিন্তু আপনি বাক্য গঠন করেছেন দুর্বলতা দিয়ে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, দেখি আমরা কিছু বাক্য। ফার্স্টে আসেন রেডিওগ্রাম। রেডিওগ্রাম এটা কোথায় রয়েছে? এটা কিন্তু 52 দিনগুলো প্রবন্ধ রয়েছে যে রেডিওগ্রামে হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার কথা। রেডিও বার্তা, সকালে কলকাতা থেকে নিমন্ত্রণের একটা রেডিওগ্রাম এসেছে। এখন ভাই আপনারা তো আসলে এফএম রেডিও ছাড়া তেমন কিছু দেখেন না, এফএম রেডিও। এখন আমি যদি এইভাবে একটা কোশ্চেন করি, আমন্ত্রণ, আমন্ত্রণ দিয়ে একটা শব্দ বলেন, আমন্ত্রণ, তাহলে আমরা কিভাবে করব বলেন তো? যে তোমার বিয়েতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবার এই আপত্তি করেন না যে আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি, দরকার নাই। আপনাকে যে শব্দ দেওয়া থাকবে আপনি সেই শব্দ অনুসারেই বাক্য গঠন করবেন। ব্যারাক, এই যে ব্যারাকপুরে কিন্তু মনে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, ব্যারাকপুর। আর এখানে ব্যারাক বলতে হচ্ছে 52 দিনগুলো প্রবন্ধের মধ্যে যে অফিসার না আসলে তো, ডিউটি অফিসার না আসলে তো আমাকে অ্যাকসেপ্ট করবেন না, চলে না আপনাকে খেতে যাই, তখন ওই যে ব্যারাকে যে সাময়িকভাবে রাখা সামরিক সদস্যদের থাকার জায়গা, শুধু থাকার জায়গা না, এটা হচ্ছে অস্থায়ী। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ অস্থায়ী টাইপের। আচ্ছা যাই হোক, পুলিশ ব্যারাকে আজ হঠাৎ আগুন লেগেছে। হাই হাই রে, নেগেটিভ ওয়ার্ড। পুলিশ ব্যারাকে হঠাৎ আগুন লেগে গেছে। অনশন, আচ্ছা অনশন মানে শুধু বিরতি না, অনশন মানে হচ্ছে খাদ্য বিরতি। ওকে, খাদ্য বিরতি। অনশন আর অবরোধের মধ্যে একটু পার্থক্য রয়েছে। অবরোধ বলতে আমরা বুঝি হচ্ছে কাজকর্ম থেকে সবকিছু থেকে বিরতি বা বয়কট আমরা যেটাকে বলি, কিন্তু অনশন মানে হচ্ছে মানে খাবার খাবো না। আপনারা অনেক সময় মার সাথে রাগ করে খাবার খান না, ওইরকম টাইপের আর কি। বেতনের দাবিতে শ্রমিকরা অনশনে বসেছে। আর এই অনশনটা হচ্ছে এক ধরনের হচ্ছে অহিংস আন্দোলন। অহিংস আন্দোলন মানে বুঝেন যে যে আন্দোলনের মাধ্যমে অন্যের কোনো ক্ষতি করা হয় না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অহিংস আন্দোলন। কোনো ভাঙচুর নাই, কিছু নাই, আমি খাবো না ভাই, তোমার সমস্যা কি? ইনচার্জ, ইনচার্জ মানে হচ্ছে দায়িত্ব প্রাপ্ত, যারা থানা লেভেলে আছেন অফিসে তারা বুঝেন। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জকে কড়া মেজাজের হইতে হয়, মানে পরীক্ষা কেন্দ্রের যে দায়িত্বে থাকে তাকে অবশ্যই কিন্তু কড়া মেজাজের হইতে হয়, নয়তো বুঝিনি পরীক্ষার হলের কি অবস্থা আমরা করি। আন্দোলন মানে আলোড়ন সৃষ্টি করা, আন্দোলন। এই আন্দোলনের আরো কিছু প্রতিশব্দ রয়েছে, বিপ্লব, বিপ্লব, বুঝতে পারছেন, বিদ্রোহ, এগুলোও প্রতিশব্দ হিসেবে আমরা দেখতে পারি। তাহলে বিপ্লব দিয়ে যদি আমরা বলি যে দেখুন 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল। বিদ্রোহ নিয়ে যদি আমরা বলি দেখুন যে সরকারি বা এভাবে আমরা বলতে পারি যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়রা বিভিন্ন সময় বিদ্রোহ করেছে, এই টাইপের। বেতনের জন্য আন্দোলন দ্বারা সমাজের অবক্ষয় ইঙ্গিত করে। দেখছেন বাক্যটা কত সুন্দর, বেতনের জন্য আন্দোলন, এটা দ্বারা সমাজের অবক্ষয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে অবক্ষয় মানে কি? অবক্ষয় মানে হচ্ছে নৈতিকভাবে, নৈতিকতা মানে বুঝেন, নৈতিকভাবে পরাজয়, নৈতিকভাবে পরাজয় মানে নৈতিক। এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই নৈতিক মানে কি? ভাই নৈতিক মানে হচ্ছে বিবেক। বিবেক বলতে কি হচ্ছে আপনার মাথায় একটা বুদ্ধি আছে, বিচার বিবেচনার শক্তি রয়েছে, এই বিচার বিবেচনার শক্তিতে যদি আপনি নিজেকে পরাজিত করতে পারেন তাহলে সেটাই হচ্ছে অবক্ষয়। প্লুরিসিস, প্লুরিসিস মানে হচ্ছে একটা রোগ, এটা হচ্ছে বক্ষ ব্যাধি। দেখেন গরিব দারোয়ান টাকার অভাবে প্লুরিসিসের চিকিৎসা করতে পারতেছে না, এখানে কিন্তু ল রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্লুরিসিসের চিকিৎসা করতে পারছেন না। সহকর্মী কাজের যোদ্ধা, যেমন আমার সহকর্মীরা যেন ঘুষকে বৈধ বানিয়ে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এখন সেম এরকম একটা কথা আমরা বলতে পারি সহযোদ্ধা। সহযোদ্ধার ক্ষেত্রে আপনারা কোথায় ব্যবহার করবেন? সহযোদ্ধা কিন্তু খারাপ ওয়ার্ডে কিন্তু ব্যবহার করেন না, যে দেখেন আমার সহকর্মীরা বা আমার সহযোদ্ধারা মিলে সবাই মিলে সুদ খাচ্ছি, এভাবে খারাপ ওয়ার্ড ব্যবহার করি না। সহযোদ্ধা এটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহার হয়, যে অমুক আন্দোলনে আমরা সহযোদ্ধা ছিলাম। যেমন বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন কিন্তু এখানে মহিউদ্দিন।
ধর্মঘট, হরতাল, শুধু হরতাল না, ধর্মঘটের আরেকটা প্রতিশব্দ আমরা ধরতে পারি অবরোধ টাইপের। ঠিক আছে, কারণ হরতাল দিলে আপনি হয়তো অর্থটা বুঝতে সমস্যা হইতে পারে, এই জন্য আমরা আরেকটা প্রতিশব্দ দেখে দিয়েছি। ধর্মঘটের ক্ষতি অপূরণীয়, এটা হরতাল আকারেও হইতে পারে, হরতাল ছাড়াও হইতে পারে, নো প্রবলেম। কিসমত, ভাগ্য, দেখছেন, কিসমত, ভালো পড়াশোনা না করে শুধু কিসমতের উপর নির্ভর করে, দেখছেন, কিসমতের উপরে, বুঝছেন, ভাগ্যের উপরে নির্ভর করে পরীক্ষায় ভালো আশা করা যায় না। যে লেখাপড়া করলাম না, ভাগ্যে যা আছে দেখা যাবে, সেটাতে কিন্তু লেখাপড়া ভালো হবে না। প্রকোষ্ঠ, ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকোষ্ঠ, কারাগার, মানে কারাগারের যে একটা ঘর রয়েছে, হ্যাঁ, সেটাই, নির্জন যে ঘর রয়েছে, এটাকে বলে প্রকোষ্ঠ, অন্ধ। বঙ্গবন্ধুর বিনা বিচারে জেলের নির্জন প্রকোষ্ঠের কাটানো দিনগুলো মনে হল নিদারুণ কষ্টের। বা আমরা এভাবে ধরতে পারি যে দেখুন, যে ম্যান্ডেলার কারাগারের প্রকোষ্ঠ দিনগুলো থাকে হচ্ছে খুবই ভয়ঙ্কর। নেলসন ম্যান্ডেলার নাম তো নিশ্চয়ই শুনছেন। জনমত, এটা হচ্ছে জনগণের মতামত, নির্বাচনে জনমত গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে তো এখানে হচ্ছে 52 দিনগুলো প্রবন্ধে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ব্যবহার করছি। আমরা আরো কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন ফর এক্সাম্পল আমি বললাম এমএলএ, একটা শব্দ লিখলাম এমএলএ। এমএলএ এর ফুল মিনিং কি? এটা আমরা ছবি দেখছি না, এমএলএ ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট, বা এমএলএ মিনিংটা কি? এমএলএ মানে হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটাকে ভারতে বলা হয় এমএলএ, বাংলাতে বলি আমরা এমপি। তাহলে এখান থেকে একটা বাক্য বলতে পারি কিভাবে, যে দেখেন, খায়রাত হোসেন সাহেব পাকিস্তান আমলে একজন এমএলএ ছিলেন। আসেন, শহীদ দিয়ে একটা শব্দ বলতে পারি, শহীদ, ভাষা আন্দোলনে যারা মারা গেছে, বা যে কোনো জায়গায় যে ন্যায় যুদ্ধের জন্য যারা মারা যায় তারা শহীদ, হ্যাঁ। বা এভাবে আমরা শব্দ আরো বের করতে পারি, যে কোনো, মানে শুধু 52 দিনগুলো প্রবন্ধের জন্যই না, আপনার যে কোনো অনুচ্ছেদের জন্য বা যে কোনো প্রবন্ধ থেকে কিন্তু আপনার শব্দগুলো আনতে পারেন, গদ্য থেকে আনতে পারেন। যেমন আমি একটা শব্দ বললাম অবিদিত, এখন আপনাকে আগে অবশ্যই অবিদিত শব্দের অর্থটা জানতে হবে। অবিদিত শব্দের অর্থ হচ্ছে অজানা। যেমন আমাদের একটা লাইন রয়েছে কিন্তু, অবিদিত নহে কিছু তোমার চরণে, বিভীষণের প্রতি মেঘনাদে। এখন অজানা দিয়ে আমরা কিভাবে দেখতে পারি, যে গণিতের কোনো সূত্রই আমার কাছে অবিদিত নয়। সেম এখান থেকে শব্দ একটা লিখলাম চরণ। চরণ শব্দের অর্থ হচ্ছে পা, বিভিন্ন গানের মধ্যে কিন্তু কথাটা বলা হয়। তো এইভাবে বলতে পারি যে চরণ ভিজিয়ে পুকুরে নেমে গোসল করার মজাই আলাদা। তো এরকম ভাবে আরো শব্দ আপনারা বের করবেন, প্রত্যেকটা শব্দার্থ, বিশেষ করে বইয়ের শেষে যে শব্দার্থগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শব্দার্থগুলো ভালো করে পড়বেন, সেখান দিয়ে বাক্য গঠন করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই অ্যাডজেটিভে দেওয়া না নাউনে দেওয়া, বিশেষ্য চেয়েছে না বিশেষণ চেয়েছে, সেগুলো কিন্তু ভেবে বা বুঝে তারপর কিন্তু বাক্য লিখবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।